শুভ সময়। জায়ানন্দী টেলিবাংলার কবিতার আসর থেকে আপনাদের সাথে আছি আমি সৈয়দা দুতি। আমার সাথে আছেন লেখক লিয়াকত হোসেন খান সুমন ভাই। কথা বলবো তার অনুকাব্য নিয়ে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জায়ানন্দিনীতে এসে কেমন লাগছে আপনার? অবশ্যই ভালো, এটা একটা খুবই ভালো এক্সপিরিয়েন্স। ধন্যবাদটা শেষে জানাই, সাধারণত আমি প্রথমে জানিয়ে দিচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার এবারে বইমেলায় নিশ্চয়ই বই এসেছে, জি। সে বইটার নাম কি? এবার আমার অনুকাব্য একটা, এটা হচ্ছে বৃষ্টি স্নান। কোন প্রকাশনী থেকে এসেছে? কণ্ঠস্বর প্রকাশনী। আচ্ছা, তো বৃষ্টি স্নান বইটা, যে এই বইটাতে কেমন ধরনের অনুকাব্য আমরা দেখতে পাবো? বেসিক্যালি আমি তো যেগুলোর উপর বেস করে লিখি সবসময়, মানে প্রথম থেকে এখন পর্যন্ত, যে জনরা যেটা ওটাই, প্রেম, বিরহ, দ্রোহ, তারুণ্য, এসবই। বেশিরভাগ লেখা হয় কি নিয়ে? প্রেম নিয়ে, বিরহ নিয়ে, নাকি প্রেম। দ্রোহ নিয়ে? প্রেম নিয়ে। বিভিন্ন ধরনের প্রেম, যেমন বিষাক্ত প্রেম, ক্ষুধার্ত প্রেম, তারপরে কমন প্রেম, আনকমন প্রেম, যত ধরনের হতে পারে। যদি আপনার থেকে জানতে চাওয়া হয় প্রেমের সংজ্ঞা কি, আপনি কি বলবেন? প্রেমের সঙ্গে যে আমি ফার্স্টে যেটা বললাম, বিষাক্ত। প্রেম বিষাক্ত সুন্দর, বিষাক্ত সুন্দর একটা অনুভূতি। আচ্ছা, আপনার প্রথম বই কোনটা ছিল? আমার প্রথম যেটা ছিল ওটা একটা কবিতা প্লাস ওখানে অনুকাব্য ছিল। অনুকাব্য। ওটার নাম ছিল হচ্ছে কফিতে কবিহীন চুমুক। কফিতে কবিহীন চুমুক এই মুহূর্তে আমাদের সামনে আছে যে বইটি, কফিতে কবিহীন চুমুক। এই বইটিতে কেমন ধর্মী কবিতা আপনি লিখেছেন? ওই যে যেটা বললাম আর কি, প্রেম নিয়ে। হ্যাঁ, প্রেম, তারপরে আপনার দ্রোহ বলেন, বিরহ বলেন। এটা যেহেতু আপনার প্রথম বই, জি, তো সেহেতু এই বই থেকে আপনাকে যদি বলা হয় কোনো একটা কবিতা যেটা আপনি শুনতে চান, আপনি কোনটা শুনতে চাবেন? এখানে সম্ভবত একটা কবিতা আপনি পাবেন, প্রকাশহীন অনুভূতি। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা আমি শুনতে চাই। এটা শুনতে চান? জি, ঠিক আছে, এটা আমি পাঠ করছি আজকে লিয়াকত হোসেন খান সুমন ভাইয়ের প্রকাশহীন অনুভূতি, কফিতে কবিহীন চুমুক বইটি থেকে। প্রকাশহীন অনুভূতি। হয়তো বহু বছর পরে আবার দেখা হবে আমাদের। বয়সের চিহ্ন থাকবে গালে, চোখের সেই চমক হয়তো আর খুঁজে পাবো না। একটু কি কেঁপে উঠবে আমাকে দেখে? তোমার অপলক দৃষ্টিতে কি হাজারো প্রশ্ন থাকবে আগের মতোই? সেদিনও অভিমান করে মুখ ভুলাবে? সেদিন হবে যেদিন একইভাবে হাত ধরতে ইচ্ছে করবে কি আগের মতো? আচ্ছা, তুমি কি চুল খোলা রাখবে সেদিন, নাকি সেদিনও ঠোঁট পালিশের আড়ালে লুকিয়ে রাখবে তোমার গোলাপ? বয়সের কারণে পারবে কি জড়িয়ে ধরতে আমাকে সব সংকোচ ভুলে, নাকি দূর থেকেই তীব্র আকুতি করবে প্রকাশহীন অনুভূতি? সেদিন কি আমরা পাশাপাশি হাঁটব? কথা দাও, বাতাসে পথের ধুলো তোমাকে আমাকে মাখিয়ে দেবে হয়তো। সেদিনও তুমি আমি আমরাই থাকব। ভালোবাসার স্পর্শে না হোক, পথের ধুলোই এক হব। তুমি আমি আমরা এক হব আবারও। হয়তো বহু বছর পরে দেখা হবে, হয়তো পাশাপাশি হাঁটা হবে, অথবা কোনো কথাই হয়তো হবে না, শুধু দেখা হবে, হয়তো অথবা নয়তো। অসাধারণ লেখা আপনার, ধন্যবাদ। এটা সম্পর্কে যদি আমি একটু জানতে চাই। এটা তো শুধু মানে আমাদের দেশের বিষয়টা তা না, পুরো পৃথিবীতেই প্রেমের প্রেমিকার যেটা হয়, কারণ বেশিরভাগ প্রেমের সম্পর্ক তো দেখা যায় যে পরিণতি পায় না। হ্যাঁ, না পাওয়ার কারণে যেটা হয়, বহু বছর পরে আবার হয়তো দুজনে দেখা হয়, অথবা একটা আকাঙ্ক্ষা থাকে যে কোনোদিন যদি দেখা হয়ে যায়, তখন একজন আরেকজনের এই যে স্মৃতিচারণ
বা যে অনুভূতিগুলো লালন করা এখনো ভেতরে, সেটার বই প্রকাশটা কিভাবে হতে পারে? কারণ তখন তো আর সেভাবে এক্সপ্রেস করাটা পসিবল হয় না। সেটাই একটা সামারি করার আর কি এখানে। আপনার লেখা অসাধারণ। আচ্ছা, এই বইটার নাম কফিতে কবিহীন চুমুক কেন? এটা খুবই ইজি। সেটা হচ্ছে কফিতে, ঠিক আছে, বাট কবিহীন চুমুক, বিহীন মানে তো আমরা জানি মানে এটা ছাড়া, দ্যাট মিনস চুমুক থেকে কটা যদি আমরা বাদ দিই, তো ইন শর্ট হচ্ছে কফিতে চুমু। বাট এই চুমুর টেনে হয়তো অনেক ধরনের ইয়ে থাকতে পারে, অবজেকশন থাকতে পারে বা কন্ট্রোভার্সি থাকতে পারে ডিরেক্টলি এভাবে বলাটা, তো একটু কাব্যিকভাবে এটা লেখার প্রকাশ করার চেষ্টা। এই এখানে আর কোনো জটিলতা নাই। অনেক ধন্যবাদ। লেখালেখির সাথে সম্পৃক্ততা কখন থেকে? আমি যদি আমার এখন পর্যন্ত লাইফটাকে ইয়ে করি, মানে লেখালেখি দেখবো 3 ভাগে আমি লেখা শুরু করি, মানে ব্রেক দিই। ছোটবেলা লিখতাম, ওটা কিছুই হতো না। এরপর কলেজ লাইফে লিখতাম, ওটাও কিছু হতো না। তারপরে আবার শুরু করি, সিরিয়াসলি আবার শুরু করি বা 6-7 বছর ধরে, এবং এখনো কিছুই হচ্ছে না। কোথায় হচ্ছে না? হচ্ছে তো, চেষ্টা চলতেছে, হয়তো কোনো একদিন হবে ইনশাআল্লাহ, আমরা আশা রাখতে পারি। এবার যে বইটি বের হয়েছে বৃষ্টি স্নান, এটা মূলত অনুকাব্য, তাই না? এক্স্যাক্টলি। আপনি অনুকাব্য লেখার অনুপ্রেরণা কোথা থেকে পেলেন? আমি মূলত কবিতা প্রেমী, গল্প উপন্যাস আমাকে একটু কম টানে, আমি সেভাবে ওগুলো লিখতেও পারি না। আর কবিতার মধ্যে তো সবসময় অবশ্যই মানে আমি যেই 3 জনকে ফলো করি বা আদর্শ মনে করি, অবশ্যই মানে ক্ষণজন্মা যিনি আছেন বাংলাদেশে একজনই, জীবনানন্দ দাশ, আর দ্রোহের জন্য তো হেলাল হাফিজ, ওনার আশেপাশে তো কেউ নাই। আর যদি তরুণ হিসেবে বলা যায়, যিনি এখনো তরুণ, মানে মারা গেছেন তারপরে উনি তরুণ এবং আজীবন থাকবেন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তো এই 3 জনের লেখা তো অবশ্যই টানে আমাকে, এবং এই 3 জনই টানবে আমাকে আজীবন, যেটা আমার ধারণা, মানে আমি বুঝতে পারি। লেখালেখি নিয়ে ভবিষ্যতের প্ল্যানিং কি আপনার? আমি আসলে কমার্শিয়ালি কোনো চিন্তা করি না কখনোই আমার লেখালেখিটাকে। আমার যেটা ভালো লাগে, যেভাবে ভালো লাগে আমি সেভাবে লিখে যাব। এটা মানুষ কিভাবে নিচ্ছে সেটা রেসপন্স তো অবশ্যই পাওয়া যায়, বইমেলা আসলে পাওয়া যায়, সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়, পার্সোনালি পাওয়া যায়। আমি আমার প্যাটার্নটা চেঞ্জ করতে রাজি না। হয়তো কমার্শিয়াল পারপাজে অনেকে অনেক কনসিডার করে লেখার ক্ষেত্রে, বাট আমার সে ধরনের কোনো ইচ্ছা নেই। আমি আমার মতো লিখে দেবো, যেইভাবে লিখি সেভাবে লিখে দেবো। এবারের বইমেলায় আপনার বৃষ্টি স্নান এই অনুকাব্য কেমন সাড়া ফেলেছে? আলহামদুলিল্লাহ ভালো। এবার তো এমনি আপনারা জানেন যে রমজান মাসে বইমেলা, এবার তো পাঠক বলেন যারাই বলেন, মেলা যারা যায় সে সংখ্যাটা তো কম, কম্পারেটিভলি অনেক কম। বাট তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষ যারা যাচ্ছেন বই তারা কিনতেছেন। বেসিক্যালি কি হয় যে মানে অন্য সময় তো আমরা দেখি যে অনেক ভিড় থাকে, বই মানুষ দেখে, হয়তো ছবি তুলে, পড়ে না বা নিজের কালেকশনে নেয় না, এটা খুবই কম, পার্সেন্টেজটা খুবই কম। তো ওই বছরগুলোর সাথে কম্পেয়ার করলে আমার মনে হয় এবার সেলটা বেশি গেছে। সেলটা বেশি গেছে, আমি হয়তো বোঝাতে পারছি কোন ক্ষেত্রে আমি বলতেছি, মানে যে পরিমাণ মানুষ এবার আসতেছে অন্যান্য বারের তুলনায় হয়তো আমার মনে হয় যে 50% তো আসে না, হয়তো 25 বা 30% মানুষ এবার আসতেছে। সেইটার সাথে যদি আমি সেলটাকে হিসাব করি তাহলে আমার মনে হয় যে সেলটা ভালো। মানে যারা পিওর পাঠক যারা, তারা কিন্তু ঠিকই আসতেছে, হয়তো ইফতার করে আসতেছে বা মেলা প্রাঙ্গণে এসে মেলার ভেতর ইফতার করতেছে, মেলার বাইরে ইফতার করতেছে, বাট তাদের ডেডিকেশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা বইমেলাকে টার্গেট করে কিন্তু বাসার থেকে বের হচ্ছে, আসতেছে, বই খুঁজতেছে, দেখতেছে, পড়তেছে এবং কিনতেছে। তো কথা যেহেতু বইমেলা নিয়ে হচ্ছিল এবং আমার এবার এই বইটা তো রিলিজ হলো, আমি খুশি হব যদি আপনি এখান থেকে আমার পছন্দের 2টো অনুকাব্য পড়ে শোনান। আমি আপনাকে হেল্প করি, আপনি টাইটেলটা পড়তে পারেন, ফার্স্ট ওয়ান, যেটা বৃষ্টি স্নান। জি, টাইটেল যে লেখা ছোট, অনুকাব্য তো ছোটই হয় অবভিয়াসলি। পাঠ করছি বৃষ্টি স্নান।
তবে সেই হোক প্রেমিকের শোক ক্রমাগত, বর্ষায় ভিজে একাকী নিঝে বিরহ কাব্য হয় বিরত। ওয়াও, থ্যাংক ইউ। আরেকটা আছে যে কিছুক্ষণ আগে যেটা আমি বললাম যে আপনি আমাকে জিজ্ঞেস করলেন না যে প্রেমের সংজ্ঞাটা কি, তাই আমি বললাম যে বিষাক্ত সুন্দর। তো ওই রিলেটেড আমার একটা লেখা আপনি হয়তো পাবেন। হ্যাঁ, দিস ওয়ান। হেমলক কিংবা সায়ানাইড অথবা তুমি। ক্রমবর্ধমান বুক পাঁজরের চাপ, শানিত তরবারি উন্মুখ ছাড়তে খাপ, অকেজো করার তীব্র ষড়যন্ত্রমূলক আক্রমণ, বিষাক্ত অনুভব, অজস্র পাপ, ফুসফুসে অসংখ্য ফনা তোলা সাপ। হেমলক, সায়ানাইড নাকি তোমার প্রেমের সংক্রমণ। অসাধারণ, মানে এক কথায় প্রেমের সংজ্ঞাটা এখানে আপনি তুলে ধরেছেন। জি, চেষ্টা করেছি। আপনার মানে এখানে যদি আরো কয়েকটা আমি পড়ি, নিদ্রাহীন জীবনযাপন, ভাষার অভাব, এখানেও প্রেম আছে। থাকবেই, আমার লেখা প্রেম থাকবেই। আচ্ছা, আরেকটা হচ্ছে পড়ছি, ভাষার অভাব, প্রেম অনলে দাহ, এই হৃদয় তীব্র প্রদাহ, শব্দেরা আজ দৃঢ় ভাষাহীন, তবুও তোমার আমাতে সন্দেহ। অপূর্ব লেখা আপনার ভাইয়া, ধন্যবাদ। এখন যদি আমি জানতে চাই যে কোনো উপন্যাস কি কখনো লেখা হয়েছে বা গল্প, ছোট গল্প? উপন্যাস আমি ওই যে তখন বললাম যে আসলে গল্প উপন্যাস সেরকম একটা টানে আমি না, পড়িও কম, বুঝিও কম, হয়তো লিখতেও পারি কম। তো সেই কারণে প্রায় বছর দেড়েক ধরে আমি একটা লেখার চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক কবে, আরো কত বছর পরে যা শেষ হয়, আর অন্য। ভাইয়ার বেড়ে ওঠাটা কিভাবে এবং কোথায়? আমার জন্ম তো ঢাকাতেই, তেজগাঁয়। এখানেই আমাদের, যদি মানে আম্মার সাইড চিন্তা করি বা বাবার সাইড চিন্তা করি, ওনারা এখানকারই। তো আমার জন্ম এখানে, লেখাপড়াও তেজগাঁয়ের মধ্যেই। বিজ্ঞান কলেজ থেকে ফার্মগেট এসএসসি করা, তারপরে তেজগাঁ কলেজ থেকে এইচএসসি। তো জন্ম থেকে ইন্টার পর্যন্ত হচ্ছে তেজগাঁর বাইরে, মানে আমি তেজগাঁর ভিতরেই, তেজগাঁর বাইরে আমার কোনো জীবন নেই, ছিল না আর কি, সরি। তারপরে হচ্ছে বাইরে যাওয়া। এরপরে আমি বিবিএ করি, এমবিএ করি ইয়ে থেকে, দুটোই এশিয়ান ইউনিভার্সিটি থেকে। তখন তো আমাদের উত্তরা ক্যাম্পাস ছিল, এখন যেটা নিজস্ব ক্যাম্পাস হয়েছে কি আশুলিয়ার দিকে। আচ্ছা, এই তো। বর্তমানে কি করা হচ্ছে লেখালেখির পাশাপাশি? লেখালেখির পাশাপাশি যদি মানে পেশা হিসেবে বলা যায়, সেটা হচ্ছে যে আমরা গার্মেন্টস অ্যাক্সেসরিজ যেটা আছে, ওটার সাথে আমি জড়িত অনেক বছর ধরে, প্রায় 15-16 বছর ধরে। অনেকটা সময় হয়ে গেছে। অনেকটা সময়। ভবিষ্যতে লেখালেখি নিয়ে কি করার ইচ্ছা? আমি লিখতে চাই, আমি প্রচুর পরিমাণে লিখতে চাই। আর যদি মানুষের কখনো, মানুষের ইন এ সেন্স সব ধরনের মানুষের, মানে আমি কোনো স্পেসিফিক কোনো টাইপ অফ পিপল বোঝাচ্ছি না। আমি চাই সব ধরনের মানুষ আমার লেখা সময় সুযোগ করে পড়ুক, আমাকে কমেন্টস করুক, এবং কোনটা সুন্দর হচ্ছে সেটার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা ভালো লাগতেছে না তাদের। ভালো লাগছে না? হ্যাঁ, আমি সেই ধরনের রিভিউ চাই, যে এসে আমাকে বলবো যে এটা কিছু হয় নাই, বা এটা এরকম না হয় ওরকম হলে ভালো হতো। কারণ আমি এটা লিখলাম, একজন এসে বললো ভালো হয়েছে, আমার কাছে তো মনে হয়েছে ভালো হয়েছে, এই কারণে তো আমি এটাকে হয়তো লেখার পরে আমি এবার ছাপার অক্ষরে প্রকাশও করে ফেলছি। বাট এমন কেউ যদি থাকে বা কারাও যদি থাকে যারা আমার সমালোচনা করবে, আমার মনে হয় সেটা আমার জন্য লাভজনক হবে, কারণ আমি সেখান থেকে শিখতে পারবো এবং আমি আরো সাবধান হব, বা আমি অন্যভাবে চিন্তা করবো যে আমি যা লিখতে চেয়েছিলাম সেটা হয়তো প্রকাশভঙ্গিটা ভুল ছিল, আমাকে অন্যভাবে হয়তো চিন্তা করতে হবে। তা আমি নেগেটিভ জিনিসগুলোকে পজিটিভলি বেশি নিই, সব ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে। তার মানে আমি বলতে পারি যে আপনি সমালোচনাকে ভয় পান না, সেটাকে অ্যাপ্রিশিয়েট করেন। আমি অ্যাপ্রিশিয়েট করি, এবং আমি এই যে যেটা বললাম সমালোচনাকে ভয় পাই না, সেটার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি প্রশংসাকে নিতে পারি না, মানে প্রশংসা আমার কাছে ভালো লাগে না। মনে হয় যে না, এটা আসলে একটা মানুষের আসলে প্রশংসা করবে সামনাসামনি করার কখনোই প্রয়োজন আছে বলে মনে করি না। প্রশংসা মানুষের পেছনে করতে হয়, পেছনে করতে হয়।
কারণ মানুষের কাজ কথা বলে এবং কাজের মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থা এমন দাঁড়ানো যে আপনার একদম চরম শত্রু যে আপনি নিজেও জানেন, তিনিও দেখবেন যে আপনার সামনে আসলে খুব প্রশংসা করতেছে। এটা হচ্ছে রিয়েলিটি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি আরো একটি কবিতা পাঠ করছি, সেটি হচ্ছে কফিতে কবিহীন চুমুক। কফির পেয়ালায় মুখোমুখি দুজন, মনোযোগ কফির ঘনত্বকে ঘিরে, অথচ সবটাই অভিনয়, তাই না? কে না জানে কফি শুধুই বাহানা। চোখের সাথে চোখের মিলন, ঠোঁটে মাখা কফির ফেনার রাশি, মানবজাতির ভেতরের তোলপাড়, পেয়ালার সুখ নাকি তোমার হাসি। অথচ হাত ধরার সাথে হতেও পারত এক পেয়ালায় দুজনার চুমুক, একসাথে ছোঁয়া কফির পেয়ালা অথবা ছোঁয়া তোমার হাসি। চুমুকের উপাদান কফি, তৃষ্ণা মেটায় নেশার, তবুও মানব মনের স্বাদ হয় পেতে কবিহীন কথার ভিন্ন স্বাদ। তবে চুমুক থেকেও ঝরে যাক কফির পেয়ালাই আজ হয়ে যাক বাদ, রয়ে যাক শুধু তোমার হাসি। কফি ছুঁড়ে ফেলে দিয়ে তৃষার্ত এই প্রেমিক আমি তোমার হাসিতে দিলাম কবিহীন চুমুক। কবিহীন চুমুকে ভাসিয়ে দিয়ে আদিম ভাষায় জানিয়ে দিলাম ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে কবিতার আসরে আপনাদের সাথে ছিলাম আমি সৈয়দা দুতি, এবং আমার সাথে অতিথি হিসেবে ছিলেন লিয়াকত হোসেন খান সুমন ভাই। ওনার লেখালেখি সম্পর্কে আমরা জানলাম, ওনার দর্শন সম্পর্কে আমরা জানলাম। আপনি যদি আমাদের দর্শক সম্পর্কে কিছু বলতে চান। যারা মেলায় গিয়েছেন, মেলায় যাচ্ছেন অথবা আগামীবার যাবেন, প্রচুর বই পড়বেন। বই কিনতে হবে বিষয়টা জরুরি না, মেলা প্রাঙ্গণে আপনারা বসে বই পড়তে পারেন, বিভিন্ন লাইব্রেরি থেকে কালেক্ট করতে পারেন। বই পড়াটা অভ্যাস করুন, কারণ এখন যে আধুনিক যুগ, মানুষ তো আর মানুষ থাকতেছে না, যান্ত্রিক হয়ে যাচ্ছে। হয়তো এআই এর কারণে আমরা ধীরে ধীরে এই ধরনের ছাপানো বইয়ের থেকে সরে যাব, যেটা সম্ভাবনা খুবই প্রবল। যতদিন সুযোগ আছে আমরা বই পড়ি, যারা লেখালেখি করে তাদেরকে উৎসাহ দিই। আর পরিশেষে আন্তরিকভাবে ধন্যবাদ জায়ানন্দিনী আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।